বিসিএস পরীক্ষার একদম প্রাথমিক পর্যায়ে হচ্ছে বিসিএস প্রিলিমিনারি। বিসিএস প্রিলিমিনারিতে সিলেক্টেড হওয়ার মাধ্যমেই হচ্ছে যে আপনার বিসিএস জার্নিটা শুরু হয়, এবং পরবর্তী ধাপগুলোতে যাওয়াটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনি প্রিলিমিনারিতে পারফর্ম করে সিলেক্টেড হতে পারছেন কি পারছেন না। আমরা দেখি প্রত্যেক বছর হচ্ছে যে অনেক লক্ষ লক্ষ পরীক্ষার্থী হচ্ছে প্রিলি পরীক্ষার মধ্যে বসেন বা বিসিএস এ অ্যাপ্লাই করেন, কিন্তু ভেরি হ্যান্ডফুল অফ দেম গেট সিলেক্টেড ফর দ্য নেক্সট স্টেপস। তো এক্ষেত্রে হচ্ছে যারা প্রথম প্রথম বিসিএস দিচ্ছেন বা ধরেন যাদের ফার্স্ট অ্যাটেম্প্ট হয় সিভিল সার্ভিসে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্ষেত্রে একটা হচ্ছে এমন মনোভাব দেখা যায় যে হচ্ছে প্রথমবার দিচ্ছি, দিলে হলে হলো, না হলে নাই, আর পরবর্তীতে ক্র্যাক করবো। কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত যে একটা বিসিএস মিস করা মানে লাইফ থেকে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছর চলে যাওয়া। আমি হচ্ছে আমার পিয়ার্সদের থেকে 1 থেকে 1.5 বছর পিছিয়ে যাচ্ছে। এই জিনিসটা মাথায় রেখে আমাদের হচ্ছে এমন ভাবেই হচ্ছে আমাদের মেন্টালিটিটা সেট করা উচিত যে আমি যদি হচ্ছে সিভিল সার্ভিস প্রিপারেশনটা নেই, তাহলে আমি এমন ভাবে নিব যাতে আমি প্রথমবারই হচ্ছে আমার ইচ্ছিত ক্যাডারটা পেতে পারি। প্রথমবার যারা হচ্ছে বিসিএস পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে যে অনেক ধরনের কিছু কিছু ভুল, যেটা হচ্ছে একদম কমন মিস্টেক, অনেকের ক্ষেত্রেই দেখা যায়। মূলত হয় কারণ হচ্ছে যে তারা পরীক্ষা দেওয়ার আগে সেভাবে প্র্যাকটিস করে না। মডেল টেস্ট না দেওয়া বা হচ্ছে যে প্র্যাকটিস না করার ফলে যে ভুলগুলো হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে আপনি দেখবেন পরীক্ষার ক্ষেত্রে বিসিএস এর আপনি দেখবেন যে অনেকগুলো প্রশ্ন কিন্তু সবাই পারছে, তেমন কঠিন আসছে না। দেখবেন যে 70 থেকে 80টা প্রশ্ন কিন্তু আপনি যদি কোনো প্রিপারেশন ছাড়াও যান, তাও দেখবেন যে হচ্ছে এরকম 60-70টা প্রশ্ন আপনি এভাবে অ্যান্সার করতে পারছেন। তখন আপনার মনে হবে যারা প্রথমবার দিচ্ছেন অনেকের ক্ষেত্রে আরেকটু প্রিপারেশন নিলে কিন্তু হয়ে যেত, টাইম ম্যানেজমেন্টটা নিয়ে আরেকটু স্ট্র্যাটেজি ফলো করলেই কিন্তু হয়ে যেত। বাট যখন রেজাল্টটা পরীক্ষা দিয়ে ফেলবেন, ইটস টু লেট। আপনার আগে থেকে একটা স্ট্র্যাটেজি ফর্মুলেট করে চলে যেতে হবে যে হচ্ছে আমি যেহেতু যাচ্ছি, আর গিভ ইট মাই বেস্ট শট, হওয়া না হওয়া পরের বিষয়, বাট আমি এমন ভাবে যাব, আমার অ্যাপ্রোচটা এমন থাকবে যে আমি যাতে প্রথমবারই হচ্ছে সবগুলো স্টেপ ক্লিয়ার করতে পারি। এই মানসিকতা নিয়ে হচ্ছে বিসিএস এ যাওয়া উচিত প্রথমত। দ্বিতীয়ত যেটা হচ্ছে মানুষজনের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে বিসিএস প্রিলির মধ্যে অনেকে খুব বেশি মার্কস স্কোর করার কথা ভাবে। আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 200-র মধ্যে কিন্তু আমাদের 200 বা 180 এমন হিউজ স্কোর কিন্তু প্রয়োজন নেই। আপনার মার্কস অ্যাড হয় রিটেনের মার্কস এবং ভাইবার মার্কস। আপনার প্রিলিটা জাস্ট হচ্ছে একটা বেসিক স্টেপ, যেটার মাধ্যমে হচ্ছে যে তাদেরকে বাছাই করা হয় যারা হচ্ছে একটা সার্টেন কাট মার্ক কভার করতে পারে। এখন আপনার টার্গেট থাকা উচিত যে হচ্ছে যে বিগত বছরের যে বিসিএস পরীক্ষাগুলো হয়েছে তার ভিত্তিতে আপনি আপনি একটা কাটমার্ক, একটা ইমাজিনারি কাটমার্ক সেট করে নেবেন। যেমন আমি যেটা করতাম, যখন আমি 41 দিই তখন আমার ইমাজিনারি কাটমার্কটা ছিল যে আমার যেভাবেই হোক 120+ হচ্ছে আমার স্কোর করা লাগবে, যাতে হচ্ছে যে আমি প্রিলি পরীক্ষা শেষ হওয়ার পরেই কনফিডেন্টলি হচ্ছে রিটেন পরীক্ষার প্রিপারেশন শুরু করে দিতে পারি। কারণ আপনি যদি প্রিলি পরীক্ষার পরে যদি হচ্ছে আবার বসে থাকেন যে প্রিলি রেজাল্ট দিবে, তারপরে আমি রিটার্নের প্রিপারেশন শুরু করব, সেক্ষেত্রে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে রিটার্নে কিন্তু সেভাবে সময় পাওয়া যায় না। প্রিলির পরে রিটেনের মাঝখানে গ্যাপটা খুবই সীমিত থাকে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারবেন না, আপনার পরের স্টেপটা হচ্ছে এফেক্টেড হবে। সিভিল সার্ভিস প্রিপারেশন একটা কন্টিনিউয়াস স্টেপ, একটা কন্টিনিউয়াস হচ্ছে যে একটা জার্নি, এবং এটার প্রত্যেকটা স্টেপ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টার রিলেটেড। আপনার প্রিলি প্রিপারেশনটা, তাই প্রিলি পরীক্ষাটা তাই এভাবে দিতে হবে যাতে হচ্ছে যে আপনি শিওর হতে পারেন যে আপনি একটা ডিসেন্ট কাটমার্ক স্কোর করেছেন, যাতে আপনি প্রিলির পর থেকে হচ্ছে রিটেন প্রিপারেশনটা সুন্দরভাবে নিতে পারেন, মাথার মধ্যে এই চিন্তা না রেখে যে হচ্ছে যে আমি সিলেক্টেড হব কি হব না। এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে বিগত 2-3 বছরের যে বিসিএস টা আছে তার হচ্ছে কাটমার্কটা অ্যানালাইজ করবেন। যেমন এখন হচ্ছে যে আপনি যদি যদি আমরা বিগত কয়েক বছর দেখি, আমার মতে হচ্ছে বর্তমানে হচ্ছে 125 ইজ আ গুড স্কোর। আপনি যদি 125+ হচ্ছে যে মানে 125 আমি একটু বাড়িয়ে বলছি, আপনি যদি 125+ কোনোভাবে যদি হচ্ছে নিজের সাবকনসিয়াসলি হচ্ছে যে ভালোভাবে দাগিয়ে আসতে পারেন কনফিডেন্টলি যে আমার এর বাইরে ভুল যাবে না, সেক্ষেত্রে হচ্ছে আপনি নির্বিঘ্নে হচ্ছে যে রিটেন প্রিপারেশনটা শুরু করে দিতে পারবেন। আপনার ওভারঅল যে জার্নিটা সেটা কোনোভাবে বাধাগ্রস্ত হবে না, এবং আপনার হচ্ছে মানসিক শান্তিটা থাকবে যে হ্যাঁ আমি এটা ভালো প্রিলি দিয়েছি। এই জন্য হচ্ছে আপনার পরবর্তী স্টেপস গুলো হচ্ছে যে বিঘ্নিত হবে না। তারপরে বলবো টাইম ম্যানেজমেন্ট নিয়ে। বিসিএস এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে তারা প্রথমে কি করে, তারা হচ্ছে যে আস্তে আস্তে দাগানো শুরু করে, ভাবে যে পরবর্তীতে হচ্ছে খুব সুন্দর করে আবার হচ্ছে যে টাইম পাবে। কিন্তু যেটা হয় যে যেহেতু 2 ঘন্টার একটা খেলা, জাস্ট এই 2 ঘন্টার মধ্যে আপনি যদি হচ্ছে প্রথমে স্লো হয়ে যান, পরবর্তীতে কিন্তু ক্যাচ আপ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য একটা কনস্ট্যান্ট একটা হচ্ছে যে পেস থাকা খুবই ইম্পর্টেন্ট। আপনি প্রথমে যদি হচ্ছে যে চিন্তা করেন যে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে যে আপনি প্রথমে খুব তাড়াতাড়ি দাগিয়ে ফেলতে পারবেন, যেমন হচ্ছে যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আপনি হয় পারেন বা পারেন না। সেক্ষেত্রে আচ্ছা আপনি প্রথমে হচ্ছে সুন্দর করে দাগিয়ে ফেললেন। ম্যাথস এর জন্য যেহেতু আপনি একটু টাইম লাগবে, আপনি একটা ম্যাথসের জন্য একটা ফিক্সড একটা টাইম রাখেন।
যে হচ্ছে যে আমি যে হচ্ছে যে 15টা ম্যাথ করবো, 15টা ম্যাথের জন্য হচ্ছে আমি প্রত্যেকটা ম্যাথের জন্য 2 মিনিট করে, 2 মিনিট অনেক বেশি হয়ে যায়, 1 মিনিট করে রাখেন আপনি। তাহলে দেখেন এখানে কিন্তু আপনার 15 মিনিট চলে গেল, মানসিক দক্ষতাতেও কিন্তু সময় লাগছে। এই টাইমটা কি কিন্তু হচ্ছে আপনার অন্য যে সাবজেক্ট গুলো আছে যেগুলোতে হচ্ছে আপনি জাস্ট দাগ দেখেই বুঝতে পারবেন যে অ্যান্সারটা রাইট অর রং, জিকের প্রশ্নগুলো যেমন, এগুলোতে আপনার সেভাবে হচ্ছে টাইমটা একটা ফাইন ব্যালেন্স সেট করতে হবে, এটা। আর তৃতীয় হচ্ছে যে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে তারা হচ্ছে যে প্রথমে হচ্ছে ওএমআর এর প্রথমে হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে দাগিয়ে নেয় অ্যান্সার্স গুলো, দাগিয়ে এভাবে না যে ভাবে যে হচ্ছে পরবর্তীতে হচ্ছে যে আমি সব একসাথে গোলা ভরাট করে ফেলবো, কিন্তু যেটা হয় যে পরীক্ষার শেষে দেখা যায় যে মাত্র 10 মিনিট আছে, 10 মিনিট হচ্ছে 200টা গোলা ভরাট করতে হবে, তখন হচ্ছে সে সব দাগিয়েছে প্রশ্নের মধ্যে কিন্তু গোলা কিন্তু ভরাট করতে পারছে না। এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আপনি এরকম একটা করতে পারেন যে ঠিক আছে আমি প্রথমে 50টা দাগালাম, 50টা আমি ভরাট করে নিলাম, তারপরে 50টা দাগালাম, 50টা ভরাট করে নিলাম, লাস্টের দিকে হচ্ছে যে আমি হচ্ছে যে আস্তে আস্তে তাহলে এতটা প্যারা হয় না, লাস্টের দিকে আপনি ফ্রিক আউট করবেন না বা হচ্ছে ছেড়ে আসার অপশনটা থাকে না। আর আরেকটা কথা যেটা যে ধরেন আপনি একটা আপনার নিজের জন্য সেট করে নিয়েছেন, ফর এক্সাম্পল ধরেন আপনি 125ই সেট করেছেন, এখন আপনি দেখছেন যে হচ্ছে আপনার হচ্ছে 120টা আপনি একদম কনফিডেন্টলি দাগিয়েছেন, এখন আপনার যেগুলো হচ্ছে যে আপনি কনফিউজড আছেন ওগুলো আপনি আলাদা করে মার্ক করে রেখেছেন অন্য একটা কালি দিয়ে, ধর নীল কালি দিয়ে আপনি মার্ক করে রেখেছেন যে এই প্রশ্নগুলো আমি কনফিউজ, কিন্তু দের ইজ আমি 90% শিওর যে অ্যান্সার। তখন আপনি কি করবেন, আপনি এরকম হচ্ছে 5-10টা প্রশ্ন এরকম আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করে দেখবেন যে আপনি কোনগুলোতে মোটামুটি 99% শিওর যে এটা অ্যান্সার, একটু জাস্ট কনফিউজ। তো তখন হচ্ছে যে ব্রিং হ্যাবিট, সেটা তখন আপনার কাজে আসবে যে আপনি অড ম্যান আউট করবেন যে এই অপশনটা হতে পারে না, এই অপশনটা হতে পারে না, তখন আপনি আপনার অপশনটা যেটা আপনি মনে মনে সেট করে রেখেছেন যে এই হতে পারে, এটাকে আপনি দেখবেন মিলিয়ে যে হচ্ছে এটার সাথে মিলছে কিনা, অড ম্যান আউট, আপনি হচ্ছে যে রং অ্যান্সার্স গুলো অমিট করতে করতে দেখবেন যে আপনি রাইট অ্যান্সার আসতে পারছেন। এভাবে আপনি হচ্ছে আপনার অপটিমাম যে মার্কসটা নিজের জন্য সেট করে রেখেছেন 125, সেটা সেটা আপনি অ্যাচিভ করবেন। নেগেটিভ মার্কিং যতটা সম্ভব হচ্ছে যে অ্যাভয়েড করতে হবে,